এই যে তন্ত্র মন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক, এটা কি শুধুই আমাদের বাংলায় রয়েছে, নাকি এই তন্ত্রের জগৎ ছড়িয়ে আছে হাজার হাজার মাইল দূরের কোনো আপনার আমার অচেনা দেশের কোনো নাম না জানা শহরেও? জানতে চাইলে শুনতে থাকুন সেই সুদূর আফ্রিকার প্রেক্ষাপটে একটু অন্যরকম তন্ত্র নির্ভর গল্প, ব্লাড মানি। আজকের গল্পের যিনি লেখক, তার বহু লেখা আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বহু সংকলনে পড়ে থাকবেন। তার অন্যতম পরিচয় ফেসবুকে বহুল চর্চিত চরিত্র ডক্টর অর্কর স্রষ্টা হিসেবে। খুব সম্প্রতি রেডিও মির্চিতে তার প্রকাশিত অর্ক সিরিজের প্রথম গল্প ভয় সোশ্যাল মিডিয়া এবং অডিও স্টোরি জগতে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। তাই লেখক পল্লব হালদারকে নতুন করে চেনানোর সম্ভবত বিশেষ প্রয়োজন নেই। কর্মসূত্রে বিভিন্ন দেশে ও শহরে থাকলেও বর্তমানে তিনি পশ্চিম আফ্রিকার একটি দেশ নাইজেরিয়ার বৃহত্তম শহর লেগোসের বাসিন্দা। লেখকের সুপাঠ্য লেখাগুলো পড়তে গেলে ফলো করতে পারেন তার ফেসবুক সাহিত্য পেজটিকে। লিংক রইল ডেসক্রিপশন বক্সে। আর আমাদের চ্যানেল ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা বিনামূল্যের সাবস্ক্রিপশন আমাদের কাছে কিন্তু বহুমূল্যের। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আমাদের আজকের পরিবেশনা। পল্লব হালদারের লেখা ব্লাড মানি। আফ্রিকার যে দেশটাতে আমি থাকি তার নাম নাইজেরিয়া। জনসংখ্যা এবং অর্থনীতির দিক থেকে এই দেশ আফ্রিকায় প্রথম স্থান অধিকার করে। 17 কোটি মানুষের বাস এই নাইজেরিয়ায়। সেই কারণেই নাইজেরিয়াকে লোকে আফ্রিকান দৈত্য বা আফ্রিকান জায়েন্ট বলে থাকে। কিন্তু দেশের ইকোনমি এত স্ট্রং হওয়া সত্ত্বেও সাধারণ লোক দারিদ্র্যসীমার নিচে অবস্থান করে। সংক্ষেপে বলতে গেলে দেশের অর্থ কিছু মুষ্টিমেয় ধনী লোকের হাতে সীমাবদ্ধ। 250-রও বেশি জাতি উপজাতি রয়েছে এই আফ্রিকায়, যাদের ভাষা, সংস্কৃতি, বেশভূষা, চারিত্রিক গঠন সব কিছুই একে অপরের থেকে আলাদা। তবে এর মধ্যে 3টি প্রধান উপজাতি হল হাউসা, ইয়োরোবা আর ইবো। নাইজেরিয়ার উত্তরে হাউসা, দক্ষিণ পশ্চিমে ইয়োরোবা আর দক্ষিণ পূর্বে ইবো উপজাতির প্রাধান্য দেখা যায়, যাদের ভাষা একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। আজ যে গল্পটি বলবো সেটা একটা ইয়োরোবা সম্প্রদায়ের ঘটনা। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমের একটা স্টেট হলো ইবাদান। সেই ইবাদানের একটা ছোট্ট গ্রাম ওকাকা। ওকাকায় অলুমিডের পৈতৃক বসতবাড়ি। অলুমিডের বয়স যখন 16 বছর তখন সে পিতৃহারা হয়। অলুমিডের বাবার গ্রামের মধ্যে একটা ছোট্ট মুদির দোকান ছিল। বাবার অকাল মৃত্যুতে বড় ছেলে হিসাবে অলুমিডেকে সেই দোকানের দায়িত্ব নিতে হয়। তাই 10 ক্লাসের বেশি আর পড়াশোনা করা হয়ে ওঠেনি অলুমিডের। অলুমিডে আর তার 4 ভাই বোনকে নিয়ে তার মা বাসিরাত কোনো রকমে দিন গুজারা করত। দোকানের আয় এতই যৎসামান্য ছিল যে কোনোদিন আধ পেটা খেয়ে আবার কোনোদিন বা উপোস করে কাটাতে হতো অলুমিডে আর তার পরিবারকে। অলুমিডের বয়স যখন 25 তখন ওগেচির সাথে তার প্রথম দেখা। ওগেচির মধ্যেই অলুমিডে তার জীবনের সঙ্গিনীকে খুঁজে পায়। বছরখানেকের মধ্যেই সেই ভালোবাসা পরিণয়ে রূপান্তরিত হয়। আরও বছর 5 মধ্যেই অলুমিডে 3 সন্তানের জনক হয়ে যায়, 1 ছেলে আর 2 মেয়ে। এদিকে অলুমিডের পরিবারের আর্থিক অবস্থার দিন দিন অবনতি ঘটতে থাকে। এই 15-16 বছরে গোটা দেশের অর্থনীতিতে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। গ্রাম এখন আর গ্রাম নেই, বলতে গেলে মফস্বল। বেশ কিছু বড় বড় শপিং সেন্টার গড়ে উঠেছে। গ্রামের লোকেরা আগে অলুমিডের দোকান থেকে চাল, তেল, গাড়ি মানে এক ধরনের ময়দার মতো দেখতে পাউডার, যার উৎস কাসাভা রুট, ইয়াম বা বাংলায় যাকে চুপড়ি আলু বলা হয়, এসব কিনত। তারা বেশিরভাগই এখন এইসব শপিং সেন্টার থেকেই বাজার করে। ফলে যেখানে আগে 50 কি 60 জন খরিদ্দার আসত, এখন সেই ক্রেতার সংখ্যা কমে 10 কি 12।
মা, ভাই, বোন, ছেলে, মেয়ে, বউ নিয়ে সংসার চালানো অলুমিটের পক্ষে দিন দিন বেশ দুরূহ হয়ে উঠছিল। এর মধ্যেই অলুমিটের ছোট মেয়ে কেলিচি দুরারোগ্য ব্যাধিতে পড়ল। সাধারণ জ্বর, কিন্তু সে জ্বর আর কমতেই চায় না। 2 সপ্তাহ ভোগার পর অলুমুডে তাকে গ্রামের বাইরে এক সরকারি হাসপাতালে ভর্তি করালো। প্রথমে ম্যালেরিয়ার চিকিৎসা চলল, কিন্তু কোনো কিছুতেই ডাক্তারেরা কিছু করে উঠতে পারছে না। শেষকালে আরও 1 সপ্তাহের জ্বরে ভুগে কেলিচি মারা যায়। ওগেচি এই সব কিছুর জন্যই অলুমুডে আর তার দারিদ্র্যকেই দায়ী করে। অলুমুডেকে সে পরিষ্কার জানিয়ে দেয় যে যদি তার আর্থিক অবস্থার উন্নতি না ঘটে তাহলে কিছু দিনের মধ্যেই সে তার ছেলে মেয়েকে নিয়ে সংসার থেকে বেরিয়ে যাবে। অলুমুডের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেনায় জর্জরিত অলুমুডে মনে মনে ভাবে যে আত্মহত্যা ছাড়া আর কোনো গতি নেই। একদিন দুপুরে দোকান বন্ধ করার সময় তার দোকানের সামনে একটা ঝাঁ চকচকে সাদা রঙের BMW গাড়ি এসে দাঁড়ায়। সেই গাড়ি থেকে নেমে এলেন এক ভদ্রলোক। ভদ্রলোকের পরনে দামি জিন্স আর টি-শার্ট, চোখে দামি সানগ্লাস। তার দোকানে এই ধরনের ধনী ক্রেতার আবির্ভাব রীতিমতো অস্বাভাবিক। অলুমুডের দোকানে তারাই জিনিস কিনতে আসে যারা ধারে বাজার করে। আজ গেলে কাল কি খাবে তাই তারা জানে না। কিন্তু এত জায়গা থাকতে অলুমুডের এই হতকুচ্ছিত দোকানে হঠাৎ এমন খরিদ্দারের আবির্ভাব কেন রে বাবা? দোকানে ঢোকার সাথে সাথেই একটা মিষ্টি সেন্টের গন্ধে দোকান ভরে যায়। চোখ থেকে সানগ্লাস নামিয়ে টি-শার্টের বুক পকেটে রেখে অলুমুডের দিকে তাকিয়ে ভদ্রলোক বলে ওঠেন, কিরে, চিনতে পারছিস? অলুমিডে বেশ কিছুক্ষণ ভ্যাবাচাকা খেয়ে একটা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি ডেলে। অগুন ডেলে বা সংক্ষেপে ডেলে অলুমিডের সঙ্গে ছোটবেলায় একসাথে খেলেছে। আর্থিক অবস্থা তারও খুব একটা ভালো ছিল না, কিন্তু সে কি করে এই ভদ্রলোক হতে পারেন? কি রে, এখনো চিনতে পারলি না? অলুমুডের মনে পড়ছে অনেক কথা, সেই ছোটবেলার কথা। একবার ফুটবল খেলতে গিয়ে পড়ে গিয়ে পাথরে মাথা ঠুকে গিয়ে রক্তারক্তি কাণ্ড। কপালে 4টে স্টিচ পড়েছিল ডেলের। এইবার ভালো করে অলুমুডে তাকিয়ে দেখল তার দিকে। সত্যি তো কপালের ডান পাশে এখনো দেখা যাচ্ছে সেই স্টিচের দাগ। এখনো সেই বাপের দোকান চালিয়ে যাচ্ছিস? অলুমিডে কি বলবে বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে ডেলের দিকে তাকিয়ে থাকে। এসেছিলাম একটা প্রপার্টির ব্যাপারে কথা বলতে। ডিটেলসে কথা বলার সময় নেই, ভাবলাম ও কাকা এসেছি যখন একবার তোর সাথে দেখা করে যাই। এই বলে ডেলে তার বুক থেকে একটা ভিজিটিং কার্ড বের করে অলুমিডেকে দিয়ে বলে, এই নে আমার কার্ড, এতে আমার অ্যাড্রেস আছে। যদি লেগোসের দিকে যাস তবে দেখা করে নিস। ধুলো উড়িয়ে সাদা BMW যখন অলুমিডের চোখের সামনে থেকে মিলিয়ে গেল তখন অলুমিডের চমক ভাঙল। থরথর হাতে এসে হাতে ধরা ভিজিটিং কার্ডটার উপরে একবার চোখ বুলিয়ে নিল। একটা নামী গার্মেন্ট কোম্পানির মালিক এখন তার ছোটবেলার বন্ধু জাইওবা ওগনটেলে। বিস্মিত অলুমিডে তার এই পরিবর্তন দেখে বাক্যহীন। ডেলের বাবা ছিল একজন দর্জি। তাদের জামা কাপড়ের একটা ছোট্ট দোকান ছিল বটে ওই ও কাকার দক্ষিণে, কিন্তু সেই ডেলে এখন নামকরা গার্মেন্ট কোম্পানির মালিক। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অলুমিডে। দেনায় জর্জরিত হয়ে দেওয়ালে পিঠ ঠেকে গেছে তার। ঠিক সেই মুহূর্তেই অলুমিডে ঠিক করল যে পরদিনই লেগোস গিয়ে একটা চাকরি দেবার জন্য আবদার করবে তার বন্ধুর কাছে। যতই হোক ছেলেবেলার বন্ধু, সুখে দুঃখে একসাথে থেকেছে, একসাথে খেলেছে, একটা চাকরি নিশ্চয়ই করে দেবে সে।
লেগোসের ভিক্টোরিয়া আইল্যান্ডে পৌঁছে ঠিকানা দেখে রাজপ্রাসাদের মতো বড় বাড়ির সামনে হাজির হয় অলুমুডে। হ্যাঁ, অ্যাড্রেস তো এটাই বলছে। এত বড় বাড়ি ডেলের, ঠিক জায়গায় এসছি তো, মনে মনে ভাবে অলুমিডে। চারদিকে প্রহরী, একটু কিন্তু মিন্তু করে অবশেষে সিকিউরিটিকে ডেকে তার পরিচয় দেয় সে। প্রথমে তার চেহারা দেখে সিকিউরিটি তো ঢুকতেই দিতে চায় না। শেষকালে নিজের আশার বিবরণ দিয়ে সিকিউরিটি মারফত একটা ছোট্ট চিঠি পাঠালো ডেলেকে। প্রায় ঘন্টা 2 গেটের বাইরে অপেক্ষা করার পর অলুমিডের ডাক আসলো। এত বড় বাড়ি অলুমিডে এর আগে কোনোদিন দেখেনি। বাড়ি বললে ভুল হবে, যে কোনো 5 স্টার হোটেল বোধহয় এই রকমই হয়। মনে মনে ভাবে অলুমিডে, কি নেই সেখানে? একদিকে সুইমিং পুল, একদিকে ক্যাফেটেরিয়া, আরও কত তলায় কি যে আছে কে জানে। ডেলে সিঁড়ি দিয়ে ড্রয়িং রুমে নেমে এসে বলল, এসেছিস তাহলে? বাড়িটা পছন্দ হলো? এই আমার ছোটখাটো বাড়ি। বলে একটা অহমিকার হাসি হেসে ওঠে ডেলে। কিন্তু বাড়ি দেখতে তো আসেনি অলুমিডে। দেওয়ালে তার পিঠ ঠেকে গেছে। মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা তার সামনে খোলা নেই। লাজ লজ্জার বালাই গেছে ঘুচে। তাই একটু ইনিয়ে বিনিয়ে আসল কথায় এলো সে। তুই সত্যি আজ অনেক বড় জায়গায় পৌঁছে গেছিস রে। কিন্তু আমি তো যে কার সেই। সত্যি বলতে কি, আধ পেটা খেয়ে থাকি জানিস। ছেলে, বউ, মেয়ে, মাকে নিয়ে আমার সংসার, তো সবই জানিস আমার পারিবারিক অবস্থা। ওই দোকানের ভরসায় আর কি বা চলবে বল। আমি তো তোর ছোটবেলার বন্ধু, তাই বলছিলাম একটা চাকরি দিবি? যে কোনো ধরনের কাজই আমি করে নেব। চাকরি? মনে হলো ডেলে যেন প্রথম এই কথাটা শুনছে। দেখ, চাকরি বাকরি এখন কোথায়? তারপর তোর যা কোয়ালিফিকেশন, তাতে কি বা চাকরি তোকে দেব? যা হোক একটা কিছু, দরকার হলে সিকিউরিটি জব, ঘরের জব, যা খুশি একটা চাকরি নিশ্চয়ই তুই করে দিতে পারবি আমার জন্য, বল। কোনো এক্সপেরিয়েন্স আছে তোর? যে ঢেলে তার সঙ্গে ছোটবেলায় খেলেছে, একসঙ্গে স্কুলে গেছে, মাছ ধরেছে নদীতে, সে কিনা জিজ্ঞেস করছে তার এক্সপেরিয়েন্সের কথা। মনে মনে ওলেমুড়ে ভাবে, সব ভুলে গেলি রে, এত অপমান করছিস। আর কোনো কথা বলেনি অলমিডে। লজ্জায় অপমানে মাথা হেঁট করে বেরিয়ে আসে সে। দুঃখে হতাশায় অলমিডের মাথায় একটাই পরিণাম আসে, সুইসাইড। হঠাৎ মনে হলো লেগস ছেড়ে যাওয়ার আগে ইকে যায় ডেলের কোম্পানিটা একবার দেখে আসা দরকার। ডেলে গার্মেন্টস কোম্পানি, চারিদিকে সিকিউরিটি। ভেতরে ঢোকার চেষ্টা করতেই একজন সিকিউরিটি বন্দুক উঁচিয়ে তেড়ে এলো। এসে কোনো লাভ হলো না, মনে মনে ভাবে সে। ইচ্ছে ছিল যদি কোনোভাবে কারোর সঙ্গে আলাপ হয় তাহলে এই কোম্পানিতে ঢুকতে গেলে কি করা যেতে পারে সেই নিয়ে একটু আলোচনা করবে। শেষ চেষ্টা আর কি। সিকিউরিটি জানালো দুপুর 2টোয় লাঞ্চ ব্রেক, সেই সময় কর্মীরা বাইরে আসবে, তখন যার সঙ্গে ইচ্ছে হয় আলাপ করতে পারবে। কোম্পানির ভেতরে ঢুকতে পারল না ঠিকই, কিন্তু বাইরে এমন একজনের সঙ্গে আলাপ হলো যার জন্য অলুমিডের ভাগ্য বদলে গেল চিরদিনের জন্য। ভদ্রলোকের নাম আফৌলাভি টুন্ডে। অলুমিডে যখন হাফ পিত্তেশ করে বসে আছে ডেলের কোম্পানির গেটের উল্টো দিকের একটা দোকানের বেঞ্চে, তখনই দেখা এই ভদ্রলোকের সঙ্গে। ভদ্রলোক চা খেতে খেতে মাঝে মাঝেই তেরে গালাগাল দিচ্ছেন কোম্পানির মালিককে। শালা কি মনে করেছে কি যা খুশি তাই নাকি? কিছু বলা যাবে না? দেখাচ্ছি মজা, দাঁড়া, সব চালাকি বের করে দেবো। শালা হতচ্ছাড়ার দল। আচ্ছা, আপনি কোম্পানির মালিককে খামোখা গালি কেন দিচ্ছেন? অলুমিডে উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলো ভদ্রলোককে। সত্যি কথা বলতে তার বাল্যবন্ধু তার সাথে যে দুর্ব্যবহার করেছে তাতে বিন্দুমাত্র সহানুভূতি আর নেই ডেলের ওপর। উল্টে বেশ কিছুটা আনন্দই হচ্ছিল তার। যে কাজ সে নিজে করে উঠতে পারছে না, এই ভদ্রলোক সেটা করে দেখাচ্ছেন। গালি? উনি গালিরও যোগ্য নন।
আপনি কি জানেন ভাই ওর সম্বন্ধে? ওলুমিডে সবে বলতে যাচ্ছিল যে ডেলে তার বাল্যকালের বন্ধু, কিন্তু কিছু না বলে চেপে গেল। কিছু বোধহয় বলতে চাইছেন এই ভদ্রলোক, পুরোটা শোনা দরকার। না না, আমি কি আর জানবো, উনি তো বিশাল বড় ব্যবসায়ী। আমি এসেছিলাম একটা চাকরির খোঁজে, মানে যদি উনি একটা চাকরি করে দেন। চাকরি মিস্টার ডেলের কাছে? সে গুড়ে বালি। বরঞ্চ ওনার HR ডিপার্টমেন্টের হেডের সাথে একবার দেখা করতে পারেন, উনি হয়তো কিছু করলেও করতে পারেন। আপনি এত কথা কি করে জানলেন? আপনি কি এই কোম্পানিতেই চাকরি করেন? হ্যাঁ করতাম, এই মাস 6 আগে অবধিও করেছি। বছরখানেক আগে আমার মা মারা যায়। তার বেরিয়ালের জন্য কোম্পানির থেকে 1 লাখ নায়রা আমি ধার নিয়েছিলাম। 6 মাস ধরে একটু একটু করে জমিয়ে যখন সেই নায়রা শোধ দিতে গেলাম, তখন কোম্পানির অ্যাকাউন্টেন্ট আমাকে কি জানালো জানেন? আমাকে নাকি 1.5 লাখ নায়রা শোধ দিতে হবে। এই 6 মাসে আমার সুদ হিসেবে 50,000 নায়রা আমাকে নাকি এক্সট্রা দিতে হবে। এমন অদ্ভুত কোম্পানির রুল কোথাও শুনেছো ভাই? আমি ঠিক জানি না এসব ব্যাপার। আসলে আমি তো কোনোদিন কোনো কোম্পানিতে চাকরি করিনি, তাই জানি না। তো আপনি কোম্পানির মালিকের কাছে কেন গেলেন না? ওলুমিডে একটু ইচ্ছে করেই খোঁচালো ডেলের ব্যাপারে। তার লক্ষ্য ডেলের ব্যাপারে জানার, অন্য কোনো ব্যাপারে তার কোনো উৎসাহ নেই। যাইনি মানে? যখন গিয়ে পুরো ব্যাপারটা বুঝিয়ে বললাম মালিককে, উনি আমায় কি বললেন জানো? বললেন রুল ইজ রুল, যদি তুমি পুরো নায়রাটা শোধ না করতে পারো তাহলে তোমাকে এক্ষুনি পুলিশে দেব। সে কি? ওলুমিডে রীতিমতো চমকে উঠল তার বন্ধুর এই রকম ব্যবহারে। হ্যাঁ, না হলে বলছি কি, মিস্টার ডেলে তো যা কথা তাই কাজ। সেই দিনই পুলিশ ডেকে আমাকে জেলে পুরে দিলেন। এই কোম্পানির মালিক ওই হতচ্ছাড়া জাইওবা ওগুন্ডেলে। বিনা অপরাধে 3 মাস ধরে জেল কেটেছি ব্যাটার ছেলের জন্য। আর তারপরে 3 মাস ধরে ফোন দিয়ে আসছি কীভাবে শোধ নেওয়া যায়। কিন্তু একটা কোম্পানির বিরুদ্ধে আপনি কি করে শোধ নেবেন? তাছাড়া উনি এত প্রভাবশালী মানুষ। ভদ্রলোক হঠাৎ ওলুমিডের কাছে এগিয়ে এলেন, কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, এমন কিছু ঘটনা শুনেছি মিস্টার ডেলের সম্বন্ধে যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। সত্যি? আমাকে বিশ্বাস করে বলা যাবে? দূর মশাই, আমার কথা শুনে মনে হয় যে দুনিয়ার কাউকে আমি বিশ্বাস করব? আপনি তো কোন ছাড়। অনেক কথা বলে ফেললাম যদিও আপনাকে। বাই দ্য ওয়ে, আপনাকে বিশ্বাস করার বিশেষ কোনো কারণ আছে কি? এইবার ওলুমিডে তার দাবার চালের মোক্ষম চালটা চালল। হ্যাঁ আছে, আপনি আমার সম্বন্ধে সব জানলেই আমাকে বিশ্বাস করবেন। এই বলে ওলুমিডে আদ্যপ্রান্ত তার নিজের সমস্ত ঘটনার বিবরণ দিল। শুধু তাই নয়, সেও যে তার মতোই মিস্টার ডেলের অপমানের শোধ নিতে প্রস্তুত সে কথাও জানালো। কথায় বলে শত্রু শত্রু হয়ে যায় বন্ধু। টুন্ডে আর ওলুমিডে হয়ে গেল বন্ধু। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি এই 3 মাস ধরে অনেক কিছু জেনেছি ডেলের ব্যাপারে। মালিকের এত অর্থের আসল কারণ কি জানো? কি? ব্লাড মানি। কি সর্বনাশ! সে তো বড় সাংঘাতিক রিচুয়াল। ওলুমিডে শিউরে উঠল। এমনকি কোন হার্বালিস্টের শ্রাইনে গিয়ে মিস্টার ডেলে এই ব্লাড মানি রিচুয়াল সম্পন্ন করে সেটাও আমি জানি। আচ্ছা, আমাকে একবার ওই হার্বালিস্টের কাছে নিয়ে যাবেন? কেন? তুমি সেখানে গিয়ে কী করবে? এইবার ওলুমিডের চোয়াল শক্ত হয়ে উঠল। আমি ওই রিচুয়াল করতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। এর থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না। দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। মৃত্যু ছাড়া আমার কোনো গতি নেই। তাই মরার আগে একটা মরণ কামড় আমি দিয়ে যেতে চাই। ভালো তো ভগবান আমার কিছু করেননি, তাই শয়তানেরই আশ্রয় নেব আমি। তোমাকে দেখে মনে হচ্ছে আমি এতদিন যে লোকের সন্ধান করছিলাম তাকে পেয়ে গেছি। আমাকে নিয়ে চলুন। যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে আমার। আমি প্রতিদানে যা চাইব তোমাকে তাই দিতে হবে। সত্যি কথা বলতে কি, আপনার কোনো শর্তেরই প্রয়োজন নেই। আমি যে জায়গায় এসে পৌঁছেছি সেখানে মানুষ যে কোনো শর্তেই রাজি থাকে। আপনি আমার উপকার করলে আমি আপনার যে কোনো শর্তের জন্য প্রস্তুত আছি। বেশ, ঠিক আছে। তার আগে আজ রাতটা বরং তুমি আমার বাড়িতেই থেকে যাও।
সত্যি কথা বলতে আমি এমন একজনকে খুঁজছিলাম যে এই রিচুয়ালটা সম্পূর্ণ করার সাহস রাখে। যাই হোক, কাল সকালে তাহলে আমরা রওনা দেব। পরদিন ওলুমিডে আর তুন্ডে একটা গাড়ি ভাড়া করে ওগুন স্টেটের ইজাবুতে গিয়ে পৌঁছালো। জায়গাটা একটা কবরস্থানের পাশে। একটা ছোট্ট খড়ের চালা দেওয়া ঘর, চারিদিকে মানুষের হাড়গোড় আর কঙ্কাল ছড়ানো। তার মধ্যে বসে আছেন সেই হার্বালিস্ট, পরনে লাল কাপড়, গলায় লাল পাথরের মালা, অনেকটা রুদ্রাক্ষের মতো। চারিদিকে অসংখ্য শিকড় বাকড়ের ছড়াছড়ি। ওলুমিডে হার্বালিস্টের সামনে বসে বলল যে সে রাতারাতি বড় লোক হতে চায়, তার জন্য যা কিছু করার প্রয়োজন সে করতে প্রস্তুত। হার্বালিস্ট তার দিকে তাকিয়ে ক্রূর হাসি হেসে বলল, রক্ত চাই, দিতে পারবি তো? হ্যাঁ বাবা, আপনি যা চান আমি তাই দেব, রক্তের বন্যা বইয়ে দেব। ভালো করে ভেবে দেখ, এ রাস্তা বড় কঠিন। এ রাস্তায় ঢোকা যায় কিন্তু বেরোনো যায় না। নিজের রক্ত, নিজের প্রিয়জনের রক্ত, যা চাই সব দিতে পারবি তো? পারবো, চোয়াল শক্ত করে বলল ওলুমিডে। শেষবারের জন্য বলছি, অনেক রক্ত লাগবে, অনেক রক্ত। ওলুমিডে কঠিন মুখে বলল, আমি তৈরি। বেশ, সামনের অমাবস্যায় রাত 12টায় আমার কাছে পৌঁছাস। আর হ্যাঁ, কাজ শুরু করতে আমার 50,000 নায়রা লাগবে। তারপর যখন যা লাগবে আমি ঠিক চেয়ে নেব। এই 50,000 নায়রা জোগাড় করা ওলুমিডের পক্ষে সহজ কাজ নয়। এবারও তার ত্রাতার ভূমিকায় এগিয়ে এলো টুন্ডে। টুন্ডে তাকে 25,000 নায়রা ধার দিল। আপনি যে আমার কি উপকার করলেন তা আমি বলে বোঝাতে পারবো না। উপকার যে কে কার করছে সেটা এখন তুমি বুঝবে না, তবে চিন্তা করো না, সময় মতো সুদে আসলে আমি সব তুলে নেব। বাকি 25,000 নায়রা ওলুমিডে জোগাড় করলো কিছু নিজের জিনিস বেচে, আর কিছু নায়রা চড়া সুদে প্রতিবেশীদের কাছ থেকে ধার করে। পরের অমাবস্যায় রাত 12টা বাজার কিছু আগেই পৌঁছে গেল ওলুমিডে। হার্বালিস্ট বাবলায়ো, অর্থাৎ ইয়োরুবা প্রিস্ট, যারা অতিলৌকিক কাজকর্মের সঙ্গে যুক্ত, মানে আমরা যাকে তান্ত্রিক বলে জানি, ওলুমিডেকে তিনি বললেন যে পাশের নদীতে গিয়ে স্নান করে আসতে। স্নান করে ওলুমিডের মনে হলো যেন বহু দিনের এক সাপ থেকে সে মুক্তি পেল। এক অজানা আনন্দে তার মন ভেসে যাচ্ছে। স্নান করে আসার পরে বাবলায়ও তাকে একটা পানীয় দিয়ে বলল, এটা খেয়ে নে। মামি ওয়াটার, মানে ইউরোবা জলের দেবীকে তুষ্ট করতে হবে। এটা খেলে মনে বল পাবি। ওলুমিডে এক ঢোকে সেটা গিলে ফেলল। কিছুক্ষণের মধ্যেই তার বাহ্য জ্ঞান হারিয়ে গেল। হার্বালিস্ট তখন ওলুমিডের হাতে একটা সাদা কাপড় আর ছুরি তুলে দিয়ে বলল, নিজের হাতের রক্ত দিয়ে এই কাপড়টাকে রাঙিয়ে তোল।
রাঙিয়ে তোল। এই রক্তই তোর অর্থ আনবে। যত রক্ত ততই অর্থ। দেখবি এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে। ছুরির এক টানে হাতের শিরা কেটে ফেলে সাদা কাপড় রক্তাক্ত করে তুলল ওলুমিডে। রক্তে ভেসে যাচ্ছে ওলুমিডের হাত, কিন্তু ওলুমিডে হাসছে, হেসে লুটিয়ে পড়ছে। কোনো কষ্টই সে আর বোধ করছে না, বরং অজানা এক আনন্দে তার মন ভেসে চলেছে। এরপর শুরু হলো বাবলায়র যজ্ঞ। রক্তমাখা কাপড় দেবতার সামনে রেখে ওলুমিডে বাবলায়র সাথে অগুণবয় অর্থাৎ মানি চার্ম রিচুয়াল মন্ত্র আওড়ে নিল। আজ থেকে আমি কোটিপতি পিশাচ জগতের সদস্য হলাম। আমি স্বেচ্ছায় আমার এবং আমার পরিবারের রক্ত দান করব দেবতাকে তুষ্ট করার জন্য। আমি প্রতি মাসে পূর্ণ একদিন নির্জলা উপোস করব। উপোসের 3 দিন আগে থেকে কোনো নারীর যৌন সংসর্গে আসব না, ইত্যাদি ইত্যাদি। যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর বাবলায়ও তাকে জানালো, আজ থেকে 9ম দিনের মাথায় তোর উন্নতি শুরু হবে। গ্রামে ফিরে গেল ওলুমিডে। বাড়ি কেউই জানল না ওলুমিডে কোথায় গিয়েছিল এবং কি করতে গিয়েছিল। পরদিন থেকে সে দোকান খুলে বসে গেল, কিন্তু যে কে সেই, দোকানের কেনা বেচা তথই বচ। কিন্তু ঘটনাটা ঘটল ঠিক 9ম দিনে। 9ম দিনের মাথায় ওলুমিডে তার দোকান খুলেই হতবাক। সে তার দোকানের ক্যাশ বাক্সের মধ্যে 5,000 নায়রা রেখে গিয়েছিল। এই 5,000 নায়রা তার গত 1 সপ্তাহের রোজগার। হঠাৎ সে দেখল সেখানে 15,000 নায়রা পড়ে আছে। কিন্তু এটা কি করে সম্ভব? কাল রাত্রে বাড়ি যাবার সময়ও তো সে বারবার গুনে গেছে। এই ভুল তো তার হবার নয়। বিস্মিত চোখে ওলুমিডে চেয়ে রইল সেই 15,000 নায়রার দিকে। এরপর ঘটতে লাগলো আরও কিছু অবাক করা ঘটনা। আজ তার দোকানে রীতিমতো ক্রেতার ভিড়। যে বিক্রি তার সারা মাসে হয় না, আজ একদিনেই সেই বিক্রি পূর্ণ হয়ে গেল। বিস্ময়ে হতবাক ওলুমিডে একজন ক্রেতাকে জিজ্ঞেস করেই ফেলল যে, কি ব্যাপার, আজকে কি শপিং সেন্টার বন্ধ? উত্তরে ক্রেতা বলল, আরে, যে স্বাদ তোমার দোকানের গ্যারিতে, সে কি শপিং সেন্টারে পাওয়া যায়? বেশ বুঝতে পারছে ওলুমিডে যে তার ভাগ্য পরিবর্তন হচ্ছে, আর এই পরিবর্তনের কারণ বুঝতেও তার বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। দিন 15 মধ্যেই ওলুমিডের মুদির দোকানের ব্যবসা ফুলে ফেঁপে উঠল। গত 1 বছরে তার যে বিক্রি হয়নি, মাত্র 15 দিনে হয়ে গেল। মনে মনে হার্বালিস্ট বাবলায়োকে অসংখ্য ধন্যবাদ জানায় সে। কথায় বলে টাকায় টাকা আসে। ওলুমিডে তার দোকানটাকে একটু সাজিয়েও ফেলল। ভিড় আরও বাড়তে লাগলো। এর মধ্যে সে তার আগের সমস্ত দেনা মিটিয়ে 2টো কর্মচারীও রেখেছে। 20 দিনের মাথায় আনন্দে আপ্লুত ওলুমিডে গেল বাবলায়োর সঙ্গে দেখা করতে। হার্বালিস্ট বাবলায়ো শয়তানের হাসি হেসে বলল, পরের অমাবস্যায় তোর অগ্নি পরীক্ষা। মানে? বিস্ময়ের চোখে ওলুমিডে প্রশ্ন করল। তোর মেয়ের মাথা, হাতের আঙ্গুল আর যৌনাঙ্গ দেবীকে উৎসর্গ করতে হবে তো। কি? ওলুমিডের মাথায় আকাশ ভেঙে পড়ল।
নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। আমাকে রক্ত দিতে বলুন, আমি চোখ বুজে দিচ্ছি, কিন্তু ফুমি আমার একমাত্র মেয়ে। ওকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। কেলেচি মারা যাওয়ার পর ও আমার একমাত্র সম্বল। দয়া করুন ওকে আমার থেকে ছিনিয়ে নেবেন না। হো হো করে হেসে ওঠে বাবলায়ও। পারবি না মানে? মনে নেই কি প্রতিজ্ঞা করেছিলি? আমি এ কাজ কিছুতেই পারবো না বাবা, আমি এ কাজ কিছুতেই পারবো না। ভয়ঙ্কর অট্ট হাসিতে ফেটে পড়ে বাবলায়ও। এ মরণ খেলায় ঢোকা যায়, বেরোনো তো যায় না। এ তো আমি আগেই বলেছিলাম। ওলমুডে পাথরের মতো চুপ করে বসে রইল। তার গোটা শরীর থরথর করে কাঁপছে। পরের অমাবস্যায় ওলুমিডে ওগেচিকে জানালো যে মেয়েকে নিয়ে সে একটু লেগস দেখিয়ে আনবে। ফুমি তো মহানন্দ, সে লেগস কোনোদিন যায়নি। রাস্তায় যেতে যেতে ফুমি অনেক গল্প করছে, কিন্তু ওলুমিডের মুখে কোনো হাসি নেই। পাথরের মূর্তির মতো সে বসে আছে। কি গো বাবা, আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছ অথচ তুমি মুখ গুমড়ে করে কেন বসে আছো? অনেক কথা বলে যায় ফুমি। বাবা বাবা, জানো ইউমি বলছিল লেগোস নাকি খুব বড় শহর, খুব বড় বড় বিল্ডিং আছে, কত কি দেখার আছে সেখানে। সে তো গত মাসে লেগোস গেছিল। এবার আমিও বলতে পারবো যে আমিও লেগোস দেখে এসেছি। খুব মজা হচ্ছে, থ্যাংক ইউ বাবা। খুশিতে মুখ ঝলমলিয়ে ওঠে ফুমির। ইয়মি ফুমির বেস্ট ফ্রেন্ড, সে তার সঙ্গে একই ক্লাসে পড়ে, দুজন দুজনের বাড়িতে যাতায়াত করে। ওলুমিটের গাল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ফুমির চোখ সেটা এড়িয়ে গেল না। সে তার বাবাকে দু হাতে জড়িয়ে ধরে বলল, বাবা, আমাকে কোথাও বেড়াতে নিয়ে যাও না বলে মন খারাপ করছে তোমার? মন খারাপ কর না বাবা, তোমার ফুমি তো আছে তোমার সাথে। এই তো তোমার সাথে লেগোস বেড়াতে যাচ্ছে, কত মজা হচ্ছে ফুমির। ইজেবুর যত কাছাকাছি তাদের গাড়ি পৌঁছাতে লাগলো, ফুমি ততই অবাক হতে লাগলো। বাবা, লেগোস আর কত দূর গো? এই তো রে মা, প্রায় এসে গেছি, ধরা গলায় উত্তর দেয় ওলুমিডে। তবে যে ইয়েমি বলেছিল লেগোসের রাস্তাঘাট নাকি খুব সুন্দর, বড় বড় বিল্ডিং শহর পৌঁছানোর অনেক আগে থেকেই নাকি সেসব দেখা যাবে। কিন্তু এ তো দেখছি আমাদের গ্রামের থেকেও হয়তো কুচ্ছিত একটা জায়গার মধ্যে দিয়ে চলেছি আমরা। হো হো করে হেসে ওঠে ফুমি। লোকজন এত মিথ্যে বলে কেন বাবা? ওলুমিডের চোখের জল আর বাঁধ ভাঙছে না। মনে মনে সে বলে ওঠে, ঈশ্বর, আমাকে দিয়ে কি পাপ কাজ করাচ্ছ তুমি? পর মুহূর্তেই তার অন্তরাত্মা বলে ওঠে, ঈশ্বর, ঈশ্বর তোকে বলেছিল এই কাজ করতে? এই কাজ তো তুই নিজের স্বেচ্ছায় বেছে নিয়েছিলি। শ্রাইনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাবলায়ও ফুমিকে পরম আদরে ডেকে বলল, আয় বিটি, এখানে বস। জায়গাটা মোটেও ভালো লাগছে না ফুমির।
বাবলায়ও লোকটাকে মোটেই পছন্দ হচ্ছে না তার। তার গা থেকে কেমন যেন বুনো শিকড় বাকড়ের গন্ধ ছাড়ছে। তুমি কোথায় নিয়ে এলাম বাবা? লেগোস এমন জায়গা জানলে আমি কখনো আসতাম না, কখনো না। আর এই লোকটাকে আমার একটুও পছন্দ হচ্ছে না, কেমন যেন। ছি, এমন কথা বলতে নেই মা। বাবলায়ও মিটিমিটি হাসছে। ঘাস পাতা দিয়ে বানানো একটা আংটি ওলুমিডের হাতে তুলে দিয়ে সে বলল, এই নে, এই আংটি তোর মেয়ের বাঁ হাতের অনামিকায় পরিয়ে দে, তাহলে তোর কাজ অনেক সহজ হবে। এটা কি বাবা? এই আংটি আমি পরবো না, না আমি পরবো না। আমার এখানে একদম ভালো লাগছে না বাবা, কেমন যেন দম বন্ধ হয়ে আসছে আমার। তুমি তুমি আমায় এখান থেকে নিয়ে চলো বাবা, এখান থেকে নিয়ে চলো। আমি আর পাচ্ছি না, আমার কেমন দম আটকে আসছে। আমাকে নিয়ে চলো বাবা, নিয়ে চলো না। যাবো রে মা, যাবো। তুই আংটিটা পরে নে, দেখ না কেমন মজা হবে তারপর। বলতে বলতেই গলা ধরে আসে ওলুমিডের। না বাবা, এই আংটি আমি কিছুতেই পরবো না, কিছুতেই না। বাবলায়ও এবার খেঁকিয়ে উঠল ওলুমিডের ওপর। দেখছিস রে, পরিয়ে দে এক্ষুনি, পরিয়ে দে আংটিটা। না বাবা, না আমি এটা পরবো না বাবা, আমি পরবো না। না বাবা, বাবা আমি পরবো না বাবা। ওলুমিডে মেয়ের সঙ্গে ধস্তাধস্তি করে কোনো রকমে পরিয়ে দিল সেই আংটিটা। আর বাবলায়ও বিড়বিড় করে কি সব অদ্ভুত মন্ত্র উচ্চারণ করতে শুরু করলো। মিনিট খানেকের মধ্যেই ফুমি একেবারে নিশ্চুপ হয়ে থম মেরে গেল, যেন মনে হলো সে আর নিজের মধ্যেই নেই। বাবলায়ও কিছু পানীয় নিয়ে ফুমিকে খাইয়ে দিল। ফুমি মন্ত্রমুগ্ধের মতো ঢক ঢক করে সেটা পান করে ফেলল। তুইও খাই পানীয়, মনে বল পাবি, অনেক বল পাবি। পানীয়টা খাবার পর সত্যি ওলুমিডের মধ্যে একটা অলৌকিক শক্তি চলে এলো। তার মনের মধ্যে যে পাপবোধ কাজ করছিল, মুহূর্তের মধ্যেই সেটা কেমন যেন উধাও হয়ে গিয়েছে। এবার বাবলায়ও ওলুমিডেকে বলল ফুমিকে নিয়ে পাশের নদীতে স্নান অর্থাৎ স্পিরিচুয়াল বাথ করিয়ে নিয়ে আসতে। ঠিক রাত 12:30টায় অমাবস্যার ঘোর অন্ধকারে ফুমিকে দেবতার পায়ে উৎসর্গ করা হলো। ওলুমিডে বেশ বুঝতে পারছে ধীরে ধীরে তার মানসিক পরিবর্তন ঘটছে। দয়া, মায়া, ভালোবাসা এই শব্দগুলো দিনকে দিন অর্থহীন হয়ে উঠছে তার কাছে। পৃথিবীর একমাত্র ভালোবাসার জিনিস হলো অর্থ। অর্থ দিয়ে সব কেনা যায়, সুখ, স্বাচ্ছন্দ্য, অভিলাষ, ভালোবাসা, সব সব। দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে। ওলুমিডের মা, ভাই, বোন, বউ, ছেলে কেউ বেঁচে নেই। কারণটা নিয়ে আশা করি কারোর মনে কোনো সন্দেহ নেই। অবশ্য তাতে কি হয়েছে, ওলুমিডে আরও 3টে বিয়ে করেছে। নতুন বউদের পরিবার অর্থবান এবং প্রতিপত্তিশীল। মুদিখানার দোকান এখন বিশাল শপিং কমপ্লেক্স। ওলুমিডে এখন থাকে লেগসের সবথেকে বিত্তশালী জায়গা ব্যানানা আইল্যান্ডে। সে এখন একটা শপিং কমপ্লেক্স চেনের মালিক। সেই চেনের আন্ডারে 15টি শপিং কমপ্লেক্স ছড়িয়ে আছে নাইজেরিয়ার বিভিন্ন স্টেটে, বিভিন্ন প্রান্তে। আর হ্যাঁ, বছর 3 আগে একটা রোড অ্যাক্সিডেন্টে ডেলে গার্মেন্টস কোম্পানির মালিক মিস্টার জায়োবা ওগুনটেলে নৃশংসভাবে মারা যান।
নিন্দুকদের রটনা এই ঘটনার পেছনে নাকি কোনো ইনফ্লুয়েন্সিয়াল লোকের হাত আছে। শোনা যায় মানি রিচুয়ালের জন্য ওলুমিডে এখন ভাড়াটে খুনি ব্যবহার করেন, আর এই ব্যাপারে তাকে নাকি পরামর্শ দেন তারই কোম্পানির সেক্রেটারি মিস্টার আফৌলাবি তুন্ডে। রাজপ্রাসাদের মতো অট্টালিকার সুইমিং পুলের ধারে বসে ওলুমিডে নিউজ পেপার পড়ছে। দ্য পাঞ্চ নিউজ পেপারে একটা পাতায় এসে হঠাৎ তার দৃষ্টি আটকে গেছে। গতকাল ইমো স্টেটের ওয়েরিতে এনওরি নদীর ধারে 16টি মানুষের লাশ পাওয়া গিয়েছে, যাদের মৃত্যু কোনো রিচুয়ালের সঙ্গে জড়িত বলে অনুমান করা হচ্ছে। মৃতদেহগুলির হাত, পা, যৌনাঙ্গ সব কেটে ফেলা হয়েছে। পুলিশ এই ব্যাপারে তদন্ত করছে। বিদ্যুৎ চমকের মতো একটা হাসি খেলে গেল ওলুমিডের চোখে মুখে। একটা পৈশাচিক আনন্দে তার মন কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। শুনছিলেন ব্লাড মানি, রচনা পল্লব হালদার। গল্প পাঠে এবং ওলুমিডের চরিত্রে ছিল রণদীপ, ডেলের চরিত্রে ছিল অর্পণ, টুন্ডে এবং বাবালয়ের ভূমিকায় ও সূত্রধারে ছিলাম আমি অনুভব, ক্রেতার ভূমিকায় ছিল ম্যাক্স এবং ফুমির চরিত্রে ছিল তৃষা। শব্দগ্রহণে ছিলাম আমি অনুভব এবং আবহ সৃষ্টিতে ছিল রণদীপ। পোস্টার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা জানাও আমাদের কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার আশা তো করতেই পারি বলো। আর সাবস্ক্রাইবের কথা আমি তো আগেই বলেছি, আবারও বলছি, করে দিও। টিম থ্রিলারল্যান্ডের প্রত্যেক শ্রোতার জন্য রইল শুভেচ্ছা। তাহলে আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে যথাসময় আমরা আবার উপস্থিত হব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, ভয় থেকো।